এক বৃদ্ধ প্রতিদিন রাত্রে অদ্ভুত একটি জিনিস দেখেন, কিন্তু তার থেকেও অদ্ভুত ব্যাপার হলো এই যে তিনি ছাড়া এই অদ্ভুত জিনিসটি আর কেউই দেখতে পায় না। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে রাতের আতঙ্ক। গল্প পাঠে রয়েছে শুভ, দেবস্মিতা, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ সকাল থেকেই আমি ব্যোমকেশকে বলছিলাম, অনেক দিন ধরে একটা ভালো মাথা ঘামানোর কেস কিন্তু আমাদের হাতে আসছে না। যেগুলো আসছে সে সমস্ত হয় খুন নয়তো চুরি। মাত্র 2-1 দিনের মধ্যেই কেসের ফয়সলা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে যে সামান্য হতাশ ব্যোমকেশ হচ্ছিল না তা কিন্তু নয়, আমি স্পষ্টই বুঝতে পারছিলাম। তবে আজ সকালে এক ভদ্রলোক এসে আমাদের কাছে উপস্থিত হলেন। ব্যোমকেশ পুটিরামকে চা আনতে বলে। চা আসতেই টেবিলের ওপর রাখা চায়ের কাপটা তুলে নিয়ে একটা চুমুক দিয়ে ভদ্রলোক বলতে শুরু করলেন, ব্যোমকেশ বাবু, আপনার কাছে আমি যে সমস্যাটা নিয়ে এসেছি সে সমস্যাটা শুনে হয়তো আপনি আমায় একটু পাগল বলে ভাবতে পারেন বয়স হয়েছে তাই মাথার সমস্যা দেখা দিয়েছে। কিন্তু না ব্যোমকেশ বাবু, আমি যা দেখেছি এবং যা বুঝতে পেরেছি তার সবকিছু কিন্তু সত্যি। দেখুন অতীন্দ্রমোহনবাবু, আপনার সমস্যাটা কি সেটা আমি জানি না, তবে আপনাকে দেখে কিন্তু আপনার বয়স আন্দাজ করা সম্ভব নয়। আমার ধারণা আপনার বয়স প্রায় 60-এর কাছাকাছি হতে পারে, তবে আপনাকে দেখে কিন্তু 50 কিংবা তার কাছাকাছি বলেই মনে হয়। আপনি এখনও রীতিমতো শক্ত সামর্থ্য রয়েছেন এবং লাঠি ছাড়া হেঁটে বেড়াচ্ছেন। তাই আপনার মস্তিষ্কের বিকার যে হতে পারে সেটা অন্তত আমি মানতে পারবো না। তবুও কেসের ব্যাপারে অনেক সময় আমাদের অনেক অদ্ভুত কিছু মানতে হয়। আপনার চিন্তা নেই। ব্যোমকেশের কথা শুনে অতীন্দ্রমোহন বাবু বোধহয় সামান্য স্বস্তি পেলেন। তিনি চায়ের কাপ নামিয়ে রেখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, উত্তর কলকাতায় আমার নিজের একটা বাড়ি রয়েছে। বাড়িটা আমার পূর্বপুরুষ সূত্রে প্রাপ্ত। বর্তমানে আমি কোনো জীবিকার সাথে যুক্ত নয় ব্যোমকেশ বাবু। একসময় ফরেস্ট অফিসে কাজ করেছি। কাজের জন্য আমায় বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। পশ্চিমবঙ্গ তো ছাড়, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের অনেক জঙ্গলে আমায় যেতে হয়েছে। সেখানে থেকে কাজ করতে হয়েছে। তবে এই প্রায় 56 বছর বয়সে এসে আমি রিটায়ার করেছি। তবে রিটায়ার করার একটা কারণ ছিল। একবার একটা দাঁতালো হাতি আক্রমণ করে বসেছিল আমায়। সে সময় মাঝখানে বেশ কিছুদিন আমায় হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। তারপর কিছুটা ওপর মহলের সুপারিশ আর কিছুটা নিজের ইচ্ছেতেই আমি রিটায়ার হয়ে যাই। জমানো অর্থ ছিল, তাছাড়া বাবার রেখে যাওয়া সামান্য অর্থ ছিল। একা মানুষ, বিয়ে করিনি, তাই আমার দিন ভালোভাবেই কেটে যায়। হ্যাঁ, আর এই বয়সের তুলনায় আমি একটু বেশি বুড়ো হয়ে পড়েছি। হ্যাঁ, নেহাত ওই বয়স হয়ে যাচ্ছে আর এখন পায়ে আগের মতন জোর পাই না। না হলে বাড়িতে থাকার ইচ্ছে মোটেই আমার থাকে না ব্যোমকেশ বাবু। মনে হয় এখানে ওখানে বেরিয়ে পড়ি। হ্যাঁ, সে যাই হোক, সেসব কথা এখানে বলার প্রয়োজন নেই। আসলে যে সমস্যাটার উদ্ভব হয়েছে তা হলো ওই বেশ কিছুদিন ধরে আমি বুঝতে পারছি আমার বাড়ির আশেপাশে রাতের বেলা কেউ একটা ঘুরে বেড়াচ্ছে। তবে শুধু যে ঘুরে বেড়াচ্ছে তা নয়, আমার ঘরে ঢোকার চেষ্টা করছে। এমনকি আমার জানলার ওপর এসে
জানলায় শব্দ করছে। আমি স্পষ্ট বুঝতে পারছি ব্যাপারটা। কেউ যেন রাতের বেলা আমার উপর অনুসরণ করে নজর রাখার চেষ্টা করছে। ব্যোমকেশ এতক্ষণ পর্যন্ত চুপ করে শুনলেও এবার কথা বলল। আপনি কি বাইরে কাউকে দেখতে পেয়েছেন? প্রথম কয়েকদিন ব্যাপারটা বুঝতে পারিনি। তারপর যেদিন বুঝতে পেরেছি সেদিন জানলা খুলে বাইরে তাকাতে দেখি বাড়ির উঠোনের কাছে একটা লম্বা কালো ছায়ামূর্তি যেন ঘুরে বেড়াচ্ছে। আর তার চেয়েও বড় কথা, সেই ছায়ামূর্তির সাথে আরো একটা 4 পেয়ে জন্তু রয়েছে। তবে আপনি বিশ্বাস করবেন না, জন্তুটার ডাক কিন্তু আমি একবারের জন্য শুনতে পাইনি। অন্ধকারের মধ্যে দূর থেকে দেখে কুকুর জাতীয় কিছু একটা মনে হয়। আমি জানলা খুলে তাকানোর সাথে সাথেই সেই ছায়ামূর্তির মতন লোকটা আর সেই জন্তুটা দুজনেই আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি চিৎকার করে উঠতেই তারা বাড়ির বাইরে বেরিয়ে কোথায় যেন চলে গেল। অন্ধকারে আপনি কালো ছায়ামূর্তিটাকে দেখতে পেয়েছিলেন, কিন্তু তার মুখ দেখতে পেয়েছিলেন না ব্যোমকেশ বাবু, আমার ঘরে বিজলি বাতি থাকলেও বাইরে কিন্তু আলোর কোনো ব্যবস্থা নেই। তাছাড়া বাড়ির বাইরে রাস্তায় ল্যাম্পপোস্টটা বেশ খানিকটা দূরে, তাই আমার বাড়ির উঠোনের জায়গাটা অন্ধকারই থাকে। তাই সেখানে লোকটার মুখ দেখা সম্ভব নয়। তবে লোকটা অনেকটা লম্বা, এইটুকু বুঝতে পেরেছিলাম। আচ্ছা, আপনার সাথে কারোর শত্রুতা কিংবা এমন কিছু আছে যার জন্য আপনাকে প্রাণে মারার কিংবা ভয় দেখানোর চেষ্টা করতে পারে? না ব্যোমকেশ বাবু, জীবনে কখনো জেনে শুনে কারোর সাথে শত্রুতা করিনি। তবে হ্যাঁ, নিজের অজ্ঞাতে যদি কাউকে শত্রু বানিয়ে থাকি তাহলে সে কথা বলতে পারি না। তবে প্রায় 56 বছরের মধ্যে 26 বছরের পর থেকেই আমি বাড়ি থেকে বাইরে ঘুরে বেরিয়েছি। যে সময়টা শত্রু মিত্র এই সমস্ত করার সময়, সেই সময়টাই আমার কেটেছে জঙ্গলে জঙ্গলে। 26 বছরের আগে যদি কিছু হয়ে থাকে সে কথা আমার তো মনে নেই। তবে বাড়ি ফিরে আসার পরে আমি কারুর সাথে খুব একটা মিশি না। এমনকি আত্মীয় স্বজনও আমার তেমন খুব একটা নেই। যদি বন্ধুই না হয় তাহলে আর শত্রু হবে কি করে বলুন? বন্ধু তৈরি হলে তো তা আমরা বুঝতে পারি অতীন্দ্রমোহন বাবু, কিন্তু শত্রু তৈরি হলে তো আমরা বুঝতে পারি না। শত্রু থাকে চুপিসারে, সময় বুঝে। আচ্ছা, এবার আপনি বলুন তো, আপনি আমার কাছ থেকে ঠিক কী রকম সাহায্য চান? যদি আপনার পাহারার বন্দোবস্ত করতে হয় তাহলে সেটা আপনি পুলিশকে বললেই তো হয়ে যেত। আপনি ফরেস্ট অফিসার ছিলেন, আশা করি আইন আপনার ব্যাপারে একটু বেশি আগ্রহ নিয়েই দেখবে। ব্যোমকেশ বাবু, যদি আমি পাহারার ব্যবস্থা করতে পারতাম তাহলে তো পুলিশের কাছ থেকে সাহায্য চাইতে পারতাম, কিন্তু তেমন কোনো ব্যাপার নয়। আসলে ওই কালো ছায়া মূর্তিটা আর ওর সাথে থাকা 4 পেয়েও একটা জন্তু আমার বাড়ির উঠোনে এসে ঘুরে বেড়ায়। তারা কিন্তু আমায় বিরক্ত করতে চায় না। যদি আমি তাদের দরজা জানলায় টোকা শুনে দরজা জানলা খুলে বাইরে না বেরোনোর চেষ্টা করি তাহলে তারা কিন্তু আমায় আর বিরক্ত করে না। তবে তারা প্রায় অনেক রাত পর্যন্তই বাড়ির উঠোনে ঘুরে বেড়ায়। তার মানে আপনি বলতে চাইছেন রাত্রে যাতে আপনি বাড়ির বাইরে না বের হন তার জন্য তারা এমনটা করছে, কিন্তু এটা করে তাদের লাভ কি? দেখুন ব্যোমকেশ বাবু, সারাদিন আমি কিন্তু ঘরে বসে থাকি সেটা ঠিক নয়। আমি সকালে প্রাতঃভ্রমণে যাই, একটু বেলায় বাজারে যাই, এমনকি বিকেলে মাঝে মাঝে বাইরে বেরোই। কখনোই কিন্তু তাদের আমি দেখতে পাই না। তারা একমাত্র আসে রাতের বেলা। যদি আমার ক্ষতি করার কিংবা আমার ওপর কোনো শত্রুতার জন্য আক্রমণ করতে চাইতো তাহলে
তার সুযোগ সন্ধেবেলাতেও তো রয়েছে। সন্ধেবেলা আমি আমার বাড়ির বাগানের আশেপাশে ঘুরে বেড়াই। তারা কিন্তু কখনোই আমায় আক্রমণ করার চেষ্টা করে না। অকারণে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় কেন সেটা আমি বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু। ঠিক এই কারণেই আমি আপনার কাছে এসেছি। ব্যোমকেশ চুপ করে ইজি চেয়ারে হেলান দিয়ে কি যেন ভাবল, তারপর একটু সময় নিয়ে বলল, আপনার কেসটা যে আসলে কেমন সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, তার জন্য একটু সময় লাগবে। তবে আপনি কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আপনি যাকে দেখতে পান, মানে সেই কালো ছায়া মূর্তি, আর তার সাথে যে চার পেয়ে জন্তু, এরা ঠিক কখন আসে আপনার বাড়ির আশেপাশে আর কতক্ষণ থাকে? আমি খেয়াল করে দেখেছি ব্যোমকেশ বাবু, যতক্ষণ বাড়ির আশেপাশে লোকজন থাকে ততক্ষণ কিন্তু আসে না। হ্যাঁ, আসলে বাড়ির সামনে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তার মোড়ে একটা ছোট ক্লাবের ঘরের মতো আছে। সেখানে বেশ কিছুটা রাত পর্যন্ত লোকজন মাঝে মাঝে থাকে, তখন কিন্তু আসে না। সে আসে একটু রাত হলে, যখন সবাই ঘুমিয়ে পড়ে। আর যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ বুঝতে পারি সে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সত্যি বলতে জানলা খুলে বাইরে তাকালে তো তাকে দেখতে পাবই। আর তাছাড়া ব্যাপারটা হলো, আমায় দেখলেই সে কিন্তু চলে যায় বলে আমার মনে হয়। বড় অদ্ভুত ব্যাপার। সে আপনার জানলা দরজায় নক করে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করে, অথচ আপনি জানলা খুলে তাকে দেখতে চাইলে সে চলে যায়। কিন্তু আচ্ছা, এটা ঠিক কবে থেকে শুরু হয়েছে? এটা আপনি জিজ্ঞাসা না করলেও আমি বলতাম। আসলে আমি রিটায়ার করার পরে প্রায় বছর দুয়েক আমার গ্রামের এক আত্মীয়ের কাছেই ছিলাম। আপনাকে আগেই বলেছি, হাতির দাঁতের বেশ জোরালো গুঁতোয় আমায় হাসপাতালে থাকতে হয়েছিল। আসলে আঘাতটা লেগেছিল আমার প্রায় ওই কোমরের কাছে, তাই ডাক্তার বলেছিল বছর খানেক অন্তত বিশ্রাম প্রয়োজন। আমার এক আত্মীয় আমায় প্রায় জোর করেই তার কাছে নিয়ে চলে যায়। এদিকে এখন যে বাড়িতে আমি রয়েছি, সে বাড়ি প্রায় বছর 10 মতো বন্ধ ছিল বলতে পারেন। বাবা মারা যাওয়ার সময় আমি এখানে এসেছিলাম, তারপর আবার চলে গেছি। তারপর আর ফিরে আসিনি খুব একটা। আসলে বাবাই একমাত্র পিছু টান ছিল। বাবা মারা যাওয়ার পর এদিকে আমায় আর টানতে পারেনি কেউ। কিন্তু তারপর এমন হয়ে যাওয়ায় আসতেই হলো। আপনার বাবা মারা যাওয়ার পর থেকে বাড়িটা খালি ছিল, তখন বাড়িতে কেউ থাকতো? থাকতো বলতে, যে আত্মীয়ের কথা আমি বলছি সে মাঝে মাঝে এখানে এসেই থাকতো। হ্যাঁ, আসলে গ্রামে তার চাষবাস রয়েছে, অন্যান্য কাজকর্ম রয়েছে, সব কিছু ছেড়ে এখানে থাকা সম্ভব নয়। তার কাছে একটা চাবি ছিল, সে মাঝে মাঝে এখানে এসে থাকতো। তবে সত্যি বলতে কি, আশেপাশের লোকজন, এমনকি আগেই বলেছে ওই ক্লাব রয়েছে, তারাও বাড়ি ঘর। আসলে আমি যতবারই এখানে আসতাম, ক্লাবের ছেলেদের বেশ কিছু অর্থ দিয়ে যেতাম। হ্যাঁ, বুঝতেই পারছেন ব্যোমকেশ বাবু, এখন তো আর এমনি এমনি কেউ কারোর কোনো কাজ করে দেয় না। ওই তাদের ক্লাবের উন্নয়নের জন্য আমি কিছু টাকা দিয়ে যেতাম, আর সেই কারণে তারা আমার বাড়িটাও দেখতো। তাছাড়া আমার সেই আত্মীয় মাঝে মাঝে এসে দেখতো। হ্যাঁ, ওই সব মিলিয়ে রক্ষণাবেক্ষণ খারাপ হতো না। ব্যোমকেশ কিন্তু চুপ করে কি যেন ভেবে চলেছিল। হঠাৎ বলে উঠল, আচ্ছা, আপনি এখানে এসে উপস্থিত হওয়ার ঠিক কতদিন পর থেকে ব্যাপারটা শুরু হয়েছে? প্রায় মাসখানেক হবে। আমি সেই আত্মীয়ের বাড়ি থেকে এখানে আসার মাসখানেক পর থেকেই ব্যাপারটা শুরু হয়েছে। আমার সেই আত্মীয়কে আমি চিঠিতে ব্যাপারটা জানিয়েছি। সে আমার কাছে গিয়ে থাকবে বলেছে, আর প্রয়োজন হলে সে এসে থাকতে পারে আমার কাছে কয়েকদিন। কিন্তু আমি যদি তাকে আসতে বলে দিই, তাহলে সে ভাববে আমি ভয় পাচ্ছি।
বুঝতেই পারছেন ব্যোমকেশ বাবু, তাই আমি আর তাকে সে কথা বলিনি। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম সে চুপ করে দুটো হাত মুখের কাছে নিয়ে কি যেন একটা ভেবে চলেছে, অথচ এর মধ্যে ভাবার ব্যাপার থাকলেও এতটা গভীরভাবে ভাবার কিছুই নেই। তবে যতক্ষণ অতীন্দ্রবাবু আছেন ততক্ষণ ব্যোমকেশকে প্রশ্ন না করলে আমি তাকে কিছুই বলবো না। তাই আমি চুপ করে বসে সব কিছু শুনে চলেছি। একসময় ব্যোমকেশ বলল, ঠিক আছে অতীন্দ্রমোহন বাবু, আপনার বাড়ির ঠিকানাটা আপনি আমায় দিয়ে যান, আমি ব্যাপারটা দেখব। তবে একটা কথা বলি, রাত্রে যদি তেমন কিছু হয় তাহলে ঘর থেকে বেরোবেন না, ঘরের মধ্যেই থাকবেন। সকাল না হওয়া পর্যন্ত বাইরে আসার কোনো প্রয়োজন নেই, তাতে বাইরে যাই হয়ে যাক না কেন। আচ্ছা, আপনার বাড়িতে কি টেলিফোন আছে? না ব্যোমকেশ বাবু, আমার বাড়িতে টেলিফোন নেই। আমি যেখানে থাকি না সেখানে টেলিফোন রেখে কি করব? ভাবছি একটা টেলিফোনের ব্যবস্থা করতে হবে, কখন কি কাজে লাগে। ওটাই করুন, একটা টেলিফোনের ব্যবস্থা করুন। আর আপনার বাড়ির ঠিকানা তো রইল, আমি নিশ্চয়ই আপনার সাথে একবার দেখা করে নেব। ঠিক কখন গেলে আপনাকে বাড়িতে পাওয়া যাবে? ওই সকাল বিকেল একটু বাইরে বেরোই, সন্ধ্যের পর বাড়িতেই থাকি, আর দুপুরের সময়টাও বাড়িতেই থাকি। আপনার যখন সুবিধে আপনি আসুন ব্যোমকেশ বাবু, তবে একদম সকালে কিংবা বিকেলের দিকে না এলেই ভালো হয়। ঠিক আছে অতীন্দ্রমোহন বাবু, আমি 2-1 দিনের মধ্যেই আপনার বাড়িতে যাব। তবে আর একটা কথা জানার ছিল, যদি একটু বলেন। আপনার বাড়ির ঠিক আশেপাশে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে তারা কি কখনো কিছু দেখতে পেয়েছে? মানে তাদের সঙ্গে এই ব্যাপারে আপনি কথা বলেছেন? দেখুন ব্যোমকেশ বাবু, তাদের আমি জিজ্ঞাসা করেছি, তারা বলেছে তাদেরও মনে হয়েছে যে বাড়ির বাইরে কেউ একটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি আমার বাড়ির ফ্রন্টটা না দেখলে বুঝতে পারবেন না। তাদের বাড়ি থেকে অতটা সহজভাবে দেখা সম্ভব নয়। তবে আমার কথায় বোধহয় তারা সায় দেওয়ার জন্য এই কথা বলেছে। আপনি কি কিছু সন্দেহ করছেন ব্যোমকেশ বাবু? সন্দেহ সন্দেহ তো অনেকটাই হচ্ছে, তবে এই মুহূর্তে সেসব বলাটা ঠিক হবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, রাত্রে একটু সাবধানে থাকবেন, তাহলেই হবে। আপনার কোনো বিপদ নেই, তবুও সাবধানে থাকাটাই ভালো। আর আমি 2-1 দিনের মধ্যেই আপনার বাড়ি নিশ্চয়ই যাব। আর এর মধ্যে যদি আপনার সে আত্মীয়টি আপনার কাছে এসে থাকতে চায় তাহলে তাকে আনিয়ে নিতে পারেন, শুধু শুধু তাকে চিন্তায় রেখে লাভ কি? অতীন্দ্রমোহনবাবু আরও কিছুক্ষণ বসে একথা ওকথা বলবার পর বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যেতেই ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর টেলিফোনের কাছে গিয়ে কাকে যেন টেলিফোন করলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে আবার নিচের চেয়ারে বসতেই আমি একটা কিছু বলতে যাব, তার আগেই ব্যোমকেশ বলল, অজিত, সত্যি বলতে কেসটার এই মুহূর্তে আমি ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না। তবে আমার মনে হয় নিশ্চয়ই কোনো একটা শক্তপোক্ত কারণ রয়েছে। অজিত, তুমি ও কথা বললে কেন যে অতীন্দ্রবাবুর বিপদের কোনো সম্ভাবনা নেই? কোনো একটা কারণে সেই লোকটাকে, মানে যাকে অতীন্দ্রবাবু দেখতে পাচ্ছেন, সেই বাড়িতে তো ঘোরাফেরা করছে। এবার সে সময় যদি অতীন্দ্রমোহনবাবু তার সামনে গিয়ে পড়ে আর তাতে তার কোনো বিপদ ঘটবে না, একথা তুমি নিশ্চিতভাবে বলছো কি করে? দেখো, সবটাই আমার অনুমান, আমার মন বলছে তাই। এখন খুঁজে বার করতে হবে সেই রাতের আগন্তুককে, যে অতীন্দ্রমোহন বাবুর বাড়ির বাইরে রাত্রে ঘুরে বেড়ায়। আর তার সাথে একটা 4 পেয়ে জন্তুও থাকে, যে জন্তুটা কোনো শব্দ করতে পারে না। ব্যোমকেশ শেষের কথাগুলো বাইরে জানলার দিকে তাকিয়ে বলল। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ এই মুহূর্ত থেকেই কেসটার মধ্যে ডুবে গেছে। তার মুখ থেকে এখন আর কোনো কথা বার করা যাবে না। আমিও আর অপেক্ষা করলাম না। আমার আগের কেসের ব্যাপারে কিছু একটা লিখে রাখা প্রয়োজন। তাই ব্যোমকেশের সাথে কথা বলার পরে আমি আমার ঘরে নিজের কাজ করতে চলে গেলাম। একটু পরেই একটা কারণে ব্যোমকেশকে এসে খোঁজ করতে দেখি সে কিন্তু আর ঘরে নেই, কোথায় যেন বেরিয়ে পড়েছে। আমি মনে মনে বুঝতে পারলাম এই শুরু হলো। সেদিনটা ব্যোমকেশ প্রায় গোটা দুপুরটাই ঘরের বাইরে কাটালো। যখন বাড়িতে ফিরে এলো তখন সারাদিনের ঘোরাঘুরির একটা ছাপ তার মুখের ওপর পড়েছে। মুখের রংটা সামান্য তামাটে হয়ে এসেছে।
ব্যোমকেশ ফিরেই সোজা বাথরুমে গিয়ে ঢুকলো। তারপরে একেবারে স্নান সেরে যখন খাবার টেবিলে এসে বসলো, তখন বৌঠান একটু কড়া গলাতেই বলল, কি ব্যাপার বলো তো তোমার? এই দুপুর রোদের মধ্যে তুমি আবার কোথায় বেরিয়েছিলে? পাখি সত্য, পাখি খুঁজতে বেরিয়েছিলাম। পাখি? হ্যাঁ সত্য, পাখি। তবে এই পাখির দুটো পা রয়েছে। পাখির মতো ছোট ছোট পা নয়, বেশ বড় বড় লম্বা পা। তবে এই পাখি রাতের বেলায় বেরোয়, দিনের বেলায় নয়। রাতের বেলা অতীন্দ্রমোহন বাবুর বাড়ির বাইরে ঘোরাফেরা করে। বোধহয় দানা খুঁজে বেড়ায়, কিন্তু এখনো পর্যন্ত দানা খুঁজে পায়নি। ব্যোমকেশ যে আসলে অতীন্দ্রবাবুর কথাই বলছিল সেটা কিন্তু বৌঠান বুঝতে পারছিল না। তাই একটু অবাক হয়ে তাকিয়ে বলল, কি সব বলছো? পাখি রাতের বেলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাধ্য হয়ে আমি হাসতে হাসতে বললাম, বৌঠান, ব্যোমকেশ তোমাকে যা বলছে সেটা আসলে একটা কেসের ব্যাপারে তদন্ত নিয়ে। আজ সকালে যেই ভদ্রলোক এসেছিলেন তিনি একটা অদ্ভুত সমস্যায় পড়েছেন, আর সেই ব্যাপারেই খোঁজ করতে হয়তো ব্যোমকেশ বেরিয়েছিল। বৌঠান যখন গোটা ব্যাপারটা বুঝতে পেরে ব্যোমকেশের দিকে রাগি চোখে তাকালো, তখন ব্যোমকেশ হাহা করে হেসে উঠল। তারপর বলল, বুঝলে সত্য, পাখি খুঁজতে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় পাখির কোনো খোঁজই পাইনি। আবার কাল চেষ্টা করে দেখতে হবে। বৌঠান একসময় রাগে বিরক্ত হয়ে আমাদেরকে খেতে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। বৌঠান বেরিয়ে যেতেই আমি বললাম, এই তুমি সত্যি করে বলো তো, সারা দুপুর কি করলে? কয়েকটা ব্যাপারে খোঁজ করতে হলো। কে মিথ্যে বলছে, কে সত্যি বলছে, সেগুলো তো জানা দরকার। কে মিথ্যে বলছে মানে? অতীন্দ্রমোহনবাবু মিথ্যে কথা বলতে যাবেন কেন? ভদ্রলোক আমাদের বলছেন যে তার বাড়ির কাছে আসে সে শুধু রাত্রেবেলা আসে, দিনের বেলা আসে না। তবে লোকটা যে দিনের বেলাতেও আসে সেই ব্যাপারটা কিন্তু আরও কয়েকজন লক্ষ্য করেছে। তবে অতীন্দ্রমোহন বাবু কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেননি, নাকি তিনি ইচ্ছে করে আমাদের মিথ্যে বললেন। হয়তো অতীন্দ্রমোহন বাবু নিজে ব্যাপারটা লক্ষ্য করেননি, তাই আমাদেরও হয়তো ওই কথাই বলেছিলেন। আর উনি যদি দিনের বেলা দেখেই থাকতেন তাহলে উনি লোকটাকে ঠিকই চিনতে পারতেন। ওখানেই তো সমস্যা অজিত। এতদিন ধরে ব্যাপারটা চলার পরে সম্প্রতি ভদ্রলোক আমার কাছে এলেন কেন? এর আগে তিনি ব্যাপারটা এত সহজভাবে মেনে নিচ্ছিলেন কি করে? তুমি কি কোনোভাবে অতীন্দ্রমোহন বাবুর ওপর সন্দেহ করছো নাকি? কিন্তু এখানেতে তো তাকে সন্দেহ করার মতো কিছুই নেই। তিনি একটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্যের জন্য এসেছেন। তার বাড়ির ওপর কেউ নজর রেখে চলেছে, তিনি সেখান থেকে উদ্ধার চান, ব্যাস। ব্যাপারটা তুমি একটু জটিল করে ফেলছো বলে মনে হচ্ছে না? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে খেতে লাগলো। তারপর একসময় আমার দিকে তাকিয়ে বলল, অতীন্দ্রমোহন বাবুর সেই আত্মীয় এখানে বেশ কয়েক বছর ধরেই থাকতেন। অতীন্দ্রমোহন বাবু হঠাৎ তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন কেন? আর যদি এই অদ্ভুত কালো ছায়ামূর্তির আগমনে ব্যাপারটা সম্প্রতি ঘটে, তাহলে অতীন্দ্রমোহন বাবুর আত্মীয় বারবার এখানে আসতে চাইছেন কেন? এরকম আরও কয়েকটা খটকা রয়েছে অজিত, যে খটকাগুলো হয়তো খুবই সামান্য, খুবই সাধারণ কিছু, কিন্তু সেগুলোর জন্যই গোটা কেসটা থমকে রয়েছে। আর সবথেকে বড় একটা জিনিস আমরা এখানেই ভুলে যাচ্ছি। ব্যোমকেশের কথা আমি বুঝতে পারলাম যে সে কি বলতে চাইছে, তাই বললাম, আমি জানি তুমি কি বলতে চাইছো ব্যোমকেশ, আর সেই কারণেই বলছি অতীন্দ্রমোহন বাবুকে এখানে সন্দেহ করার মতো কিছুই নেই। তার চেয়ে বরং সেই কালো ছায়ামূর্তি আসলে যেই লোকটি, সেই লোকটির মোটিভ কি সেটাই খুঁজে বার করা দরকার। বাহ অজিত, তোমার বুদ্ধির তারিফ কিন্তু করতেই হবে। তুমিও কিন্তু কম যাও না। তোমার কি ধারণা ওই লোকটা কি কারণে আসে অতীন্দ্রমোহন বাবুর বাড়িতে? আমার মনে হচ্ছে অতীন্দ্রবাবুর বাড়িতে কিছু একটা আছে, আর সেই কারণে ওই লোকটা তার বাড়িতে রাতের বেলা আসছে। রাতের বেলা আসার একটাই কারণ হতে পারে, যাতে কেউ তাকে দেখতে না পায়, এমনকি অতীন্দ্রমোহন বাবু নিজেও যাতে তাকে দেখতে না পান। মানে তুমি এটাই বলতে চাইছো সেই লোকটা অতীন্দ্রমোহন বাবুর চেনা হলেও হতে পারে, কিন্তু অতীন্দ্রমোহন বাবু বলছেন তার শত্রু যেমন নেই তেমন বন্ধুও নেই। তাহলে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, দেখো, অতীন্দ্রমোহন বাবুর বাড়ি বেশিরভাগ সময় ফাঁকাই পড়ে থাকে, তাই সেখানে অসামাজিক কোনো কাজকর্মের সম্ভাবনাও থাকতে পারে। তারা হয়তো বাড়িতে এমন একটা কিছু করেছে
কিংবা এই ধরনেরই কিছু একটা আমার মাথায় আসছে। সেখানেও কিন্তু সমস্যা রয়েছে অজিত। অতীন্দ্রমোহন বাবু বাড়িতে না থাকলেও তার আত্মীয়টি কিন্তু বাড়িতে থাকত। তাছাড়া অতীন্দ্রমোহন বাবুর বাড়ির পাশেই যে ক্লাবটা রয়েছে সেটা আমিও খোঁজ নিয়ে দেখেছি। সেই ক্লাবের ছেলেদের তিনি টাকা পয়সা দিতেন বাড়িটা দেখভাল করার জন্য। আর যদি সেই বাড়িতেই এমন একটা কিছু ঘটে যায় তাহলে তো তারা টাকা পাবে না। মাগনায় পাওয়া টাকা তারা সামান্য অবহেলা করে ছেড়ে দেবে কেন? শুধু রাতের বেলা কেন, দিনের বেলাও যদি এই বাড়িতে কেউ ঢুকত তাহলে অন্তত ক্লাবের ছেলেরা কিংবা আশেপাশের সবাই তো দেখত। তুমি ভুলে যাচ্ছ অজিত, অতীন্দ্রমোহন বাবু একজন ফরেস্ট অফিসার। তার পাড়ায় তার নাম এবং মান একটু বেশি। তাহলে তো ব্যাপারটা নিয়ে আমি কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশ। একটা কাজ করা যেতে পারে, রাতের বেলায় ওই লোকটার জন্য অপেক্ষা করে দেখা যেতে পারে যে লোকটা আসে নাকি, তখনই তাকে ধরা যাবে। এই একটা ব্যাপার অতীন্দ্রমোহন বাবু কেন করেননি সেটাই আমি বুঝতে পারছি না। আরও একটা খটকা আমার থাকছে অজিত, এই লোকটি যখন আসে সাথে করে তার সাথে একটা জন্তু নিয়ে আসে কেন? কাউকে ভয় দেখানোর জন্য কি? ব্যোমকেশের এই শেষের কথাটার উত্তর আমার বোধহয় জানা ছিল না, তাই আমি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে রইলাম। তবে বেশ বুঝতে পারছিলাম ব্যোমকেশ কেসটাকে যেভাবে ভেবে চলেছে আসলে কেসটা ততটাই জটিল। আমি সহজ বলেই ভেবে বসেছিলাম। ওই লোকটার আসল মোটিভ তো এখনো খুঁজেই বার করা গেল না। তবে ব্যোমকেশ মনে মনে কিছু একটা ভেবে রেখেছিল। অতীন্দ্রবাবুর বাড়িতে আমরা গিয়ে পৌঁছলাম কয়েকদিন পরে। আমরা যখন গেলাম তখন ঘড়িতে প্রায় 12টা মতো বাজে। তিনি বলে রেখেছিলেন তিনি সকালের দিকে বাড়ি থাকেন না, তাই আমরা 12টা নাগাদ গিয়ে পৌঁছলাম। তিনি বাড়িতেই ছিলেন, আমাদেরকে বেশ যত্ন করে ভেতরেও বসালেন। তবে ভদ্রলোকের বাড়ির বাগানটা রাস্তার দিকে হলেও রাস্তার দিক থেকে একটা পাঁচিল বাগানটাকে আড়াল করে রেখেছে, তাই ভেতরে যদি কেউ বাগানে ঘুরে বেড়ায় তাহলে সেটা রাস্তা থেকে দেখা যাবে না ওই পাঁচিলটার জন্য। এমনকি আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেটা সব থেকে কাছে সেটাও অতীন্দ্রবাবুর বাড়িতেই আড়াল হয়ে যাচ্ছে। তাই বাড়ির উঠোন কিংবা বাগান চোখে পড়ার মতো কথা নয়। এবার আমরা বুঝতে পারলাম কেন তিনি বলেছিলেন অন্য কেউ ব্যাপারটা নাও দেখে থাকতে পারে। ভদ্রলোকের বসার ঘরে আমরা বসে রয়েছি। তিনি নিজে হাতে আমাদের জন্য চা আনলেন, তারপর বললেন, ব্যোমকেশ বাবু, এই 2 দিন কিন্তু সেই লোকটা আর আসেনি। ব্যোমকেশের মুখে সামান্য হাসি ফুটল। সে বলল, তাই নাকি? তাহলে তো আপনার সব সমস্যা মিটেই গেল। কিন্তু ব্যাপারটা কি হলো বলুন তো? আমি আপনার কাছে সমস্যাটা নিয়ে গেলাম আর তারপরের দিন থেকেই সে আর আসছে না। আপনি কি করেছেন বলুন তো? ব্যোমকেশের মুখে একটা রহস্যময় হাসি দেখা গেল। ব্যোমকেশ বলল, অতীন্দ্রমোহন বাবু আপনার সে আত্মীয়টিকে এখানে আসার কথা চিঠিতে লিখে দিয়েছেন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনি যেদিন আমায় বলেছেন সেদিনই তার জন্য আমি চিঠি লিখে দিয়েছি। আশা করছি 2-1 দিনের মধ্যেই সে এখানে এসে পড়বে। একটা কথা বলুন, আপনি নিশ্চিত আপনার আত্মীয়র বাড়িতে টেলিফোন নেই কিংবা তার আশেপাশে কোথাও টেলিফোন নেই? তার বাড়িতে কোনো টেলিফোন নেই ব্যোমকেশ বাবু, আমি তো সেখানে গিয়েছিলাম। তবে আশেপাশে টেলিফোন নেই সে কথাটা বলাটা ঠিক হবে না। 2-1 জনের কাছে টেলিফোন রয়েছে। আপনার সে আত্মীয়টি একবার বাড়িতে এসে পড়লে একবার আমার সাথে তাকে পরিচয় করাবেন তো। তাকেও কিছু প্রশ্ন আমার করার আছে, কারণ আমার মনে হয় এই সমস্ত ব্যাপারটা। ব্যোমকেশ কি যেন একটা বলতে গিয়েও চুপ করল। তারপর কথার প্রসঙ্গ বদলে ফেলে বলল, আচ্ছা, আপনি কি কোনোভাবে কুকুরে ভয় পান? এই কথায় অতীন্দ্রমোহন বাবুর মুখটা সামান্য সময়ের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তিনি ব্যাপারটা সামলে নিয়ে বললেন, ঠিক ভয় নয়, আসলে ছোটবেলায় আমায় একবার কুকুরে কামড়েছিল। তারপর থেকেই কুকুর ব্যাপারটা আমার ঠিক সহ্য হয় না। কুকুর দেখলে আমার একটু অস্বস্তি হয় বলতে পারেন। ঠিক ভয় বলতে পারবো না। আসলে জঙ্গলের কাজ করতে করতে অনেক ধরনের জন্তু জানোয়ারের সাথে পরিচিত হয়েছি। তাছাড়া তাদের নিয়ে অনেক কাজও করতে হয়েছে, তাই কুকুরে ভয় পাই সে কথাটা স্বীকার করতে লজ্জা করবে ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ কথাটা শুনে একটু চিন্তিত মুখে বসে রইল। তারপর চা শেষ করতে করতে বলল,
কুকুরে ভয় পাওয়াটা খুব একটা লজ্জার ব্যাপার নয় অতীন্দ্রমোহনবাবু। প্রতিটি মানুষই কিছু না কিছু ভয় পায়। পৃথিবীতে এমন মানুষ বোধহয় একটাও নেই যে কোনো কিছুতেই ভয় পায় না। অতি সাধারণ জিনিসেও মানুষ ভয় পায়, তাই সেখানে কুকুরে ভয় পাওয়াটা লজ্জাজনক নয়। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যারা আরশোলা এমনকি ইঁদুর পর্যন্তও ভয় পায়। অতীন্দ্রমোহনবাবুর ভয় পাওয়াটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, অন্তত আমার যতটা মনে হয়। তাই কুকুরকে ভয় পাওয়াটা খুব একটা খারাপ কিছু নয়। ব্যোমকেশ আমার কথায় আজ আর কোনো প্রতিবাদ করল না, তার বদলে বলল, একটা কথা একটু ভালো করে ভেবে বলুন তো অতীন্দ্রবাবু, আপনি আমায় যা যা বলেছেন তার সব কথাই সত্যি তো? অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি এমন কিছু বলে বসেননি তো যেটা আপনি ভুল করে বলেছেন কিংবা মিথ্যে বলেছেন? অতীন্দ্রমোহন অবাক হয়ে ব্যোমকেশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। কেন বলুন তো ব্যোমকেশ বাবু, আপনাকে আমি মিথ্যে কথা বলতে যাবই বা কেন? আপনি যাকে বাড়ির বাইরে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু দিনের বেলাতেও দেখা গেছে, অথচ আপনি দিনের বেলা তাকে দেখতে পাননি। এটা কেন হলো অতীন্দ্রবাবু? অতীন্দ্রমোহনবাবুর দুই চোখে যেন বিস্ময় ফুটে উঠল। সে কি তাকে দিনের বেলা তো দেখা গেছে? হ্যাঁ, কে দেখেছে ব্যোমকেশ বাবু? কিন্তু আমি তো তাকে দেখিনি। আপনি যে ক্লাবের ছেলেদের কথা বলছেন তারাই আপনার বাড়ির বাইরে একজনকে দিনের বেলা ঘুরঘুর করতে দেখেছে। তবে সত্যি বলতে সেই সময় তার সাথে কোনো চার পেয়ে জন্তু ছিল না, তাই হয়তো আপনি তাদের জিজ্ঞাসা করেছেন, তারা সে কথা আপনাকে বলতে পারেনি। অতীন্দ্রমোহনবাবু চুপ করে বেশ কিছুক্ষণ বসে রইলেন। ব্যোমকেশ বাবু, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। আসলে দিনের বেলা আমি যখন বাড়ি থেকে বের হই তখন কিন্তু কাউকে দেখতে পাই না। সেক্ষেত্রে একটা ব্যাপার ধারণা করা যায় অতীন্দ্রবাবু, যে আপনার বাড়ির ওপরে অনুসরণ করে সে জানে ঠিক কখন আপনি বাইরে বেরোন এবং কখন আপনি বাড়িতে থাকেন, তাই সে সেই সময়টাই হয়তো নির্বাচন করে, তাই আপনি তাকে দেখতে পাননি। কিন্তু একজন আপনার ব্যাপারে এত ভালো মন্দ জানল কি করে? এদিকে আপনি বলছেন আপনার কোনো শত্রু কিংবা বন্ধু কিছুই নেই। আমি ঠিকই বলছি ব্যোমকেশ বাবু, আপনাকে মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে বলুন তো? আচ্ছা, আপনার বাড়িতে কি কোথাও কিছু লুকানো আছে? আপনার বাড়ির মাটির তলায় কিংবা অন্য কোথাও এমন কিছু লুকানো থাকতে পারে যেটা খোঁজার জন্য রাত্রেবেলায় লোকটা আসে? এমনটা আপনার মনে হয়নি? এখন তো দিনের আলো রয়েছে, আপনি একবার বাগানটা ঘুরে দেখবেন চলুন, তাহলেই বুঝতে পারবেন। কোথাও কিছু লুকোনো থাকলে তার তো একটা চিহ্ন থাকবে, আর সেটাই যদি হয় তাহলে লোকটা প্রথমেই তো সেটা তুলে নিয়ে যেতে পারত। বারবার ঘুরে ফিরে চলে যাওয়ার তো কোনো প্রয়োজন হতো না। কিছুই বোঝা যাচ্ছে না অতীন্দ্রমোহনবাবু। আপনি যদি সব সত্যিই বলে থাকেন তাহলে লোকটা চাইছেটা কি? হঠাৎ করে একটা সম্ভাবনার কথা আমার মাথায় উগিয়ে দিল, তাই আমি বলেই বসলাম, ব্যোমকেশ, আমার একটা কথা মনে হয়। লোকটা চাইছে অতীন্দ্রমোহন বাবুকে বাড়ি থেকে সরিয়ে দিতে। অতীন্দ্রমোহন বাবুকে রাতের বেলা সে এভাবে ভয় দেখিয়ে যদি তাকে বাড়ি থেকে সরিয়ে ফেলতে পারে, তাহলে বাড়িটা কয়েকদিনের জন্য ফাঁকা হয়ে যাবে, আর তখনই সে কিছু একটা করার পরিকল্পনা করেছে। ব্যোমকেশেরও বোধ হয় আমার কথাটা বেশ ভালো লাগলো। তার মানে আমার ধারণাটাই ঠিক অতীন্দ্রমোহনবাবু, বাড়িতে কোথাও কিছু লুকানো রয়েছে। না হলে আপনাকে বাড়ি থেকে সরিয়ে কার কি লাভ হতে পারে? একবার ভালো করে ভাবুন না অতীন্দ্রমোহনবাবু, আপনি এখানে আসার আগে এখানে শেষবার কে ছিল? হ্যাঁ, আমার সেই আত্মীয়টি এখানে এসে কয়েকদিন ছিল, তবে আমি আসার আগেই সে এখান থেকে চলে গেছে। ব্যোমকেশ অন্যমনস্ক হয়ে বেশ কিছুক্ষণ ভাবল। একটা কাজ আপনাকে করতে হবে। সেই কাজটা যদি করতে পারেন তাহলে আমার মনে হয় এই রহস্যটার সমাধান হয়ে যাবে, আর না হলে এই রহস্যের সমাধান কখনোই হবে না। আমি কেসটার ব্যাপারে খোঁজ খবর করছি, বুঝতে পেরে হয়তো লোকটা গা ঢাকা দিয়েছে। কিছুদিন পর রাতের বেলা আবার আসবে। আপনি বরং একটা কাজ করুন। সেদিনের মতো অতীন্দ্রমোহন বাবুকে একটা কাজ করতে বলে আমরা তার বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। বাড়িতে ফিরে ব্যোমকেশ ইজি চেয়ারে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। তারপর একসময় বলল, তোমার কি মনে হয় অজিত, পাখি ফাঁদে পা দেবে?
অতীন্দ্রমোহন বাবু কাজটা কিভাবে করতে পারেন সেটাই হলো আসল। তবে তুমি কি অতীন্দ্রমোহন বাবুর সেই আত্মীয়টিকে সন্দেহ করছো? সন্দেহের তালিকায় তো অনেকেই রয়েছে অজিত। অতীন্দ্রমোহন বাবুর সে আত্মীয়টি, তাছাড়া অতীন্দ্রমোহন বাবুর পাশের বাড়ির ভদ্রলোক, এমনকি ক্লাবের ছেলেরাও। তবে শক্ত মাটি তাদের মধ্যে একজনেরই আছে, সেটাই দেখতে চাইছি। ঠিক এই সময় বৌঠান এসে আমাদের ঘরে ঢুকলো। তোমরা বেরিয়ে যাওয়ার পর একটা টেলিফোন এসেছিল, বোধহয় দাসবাবুই লাইনে ছিলেন। আমায় বললেন তুমি এলে তোমায় একবার বলতে। ও, দাসবাবু টেলিফোন করেছিলেন? আচ্ছা, কয়েকটা কথা জানার ছিল। দাসবাবুকে একবার টেলিফোনটা করেই ফেলি, বুঝলে অজিত? ব্যোমকেশ টেলিফোন তুলে দাসবাবুকে টেলিফোন করলো। তারপর বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে কয়েকটা খবর জানতে পারল। তবে বেশ বুঝতে পারলাম এর মধ্যে বেশিরভাগই অতীন্দ্রমোহন বাবুর খবর। তিনি কোন বছর রিটায়ার করেছেন, তিনি কোথায় কোথায় পোস্টিং ছিলেন, এমনকি কোন হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে তিনি আত্মীয়র বাড়িতে কত বছর ছিলেন, সেই সব কিছুই। কিন্তু এত খবর অতীন্দ্রবাবুর ব্যাপারে ব্যোমকেশ যে কেন জোগাড় করছে সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ তাকে বারবার কেন সন্দেহ করছে? ব্যোমকেশের কথা বলা শেষ হতেই আমি তাকে বললাম, অতীন্দ্রমোহন বাবুর ব্যাপারে এত খবর নিয়ে তুমি কি করবে বলো তো? তুমি তাকে কোন প্রমাণের ভিত্তিতে সন্দেহ করছো? অজিত, তুমি ভুল করছো। অতীন্দ্রমোহন বাবুর ব্যাপারে সমস্ত কিছু না জানলে তার সঙ্গে জড়িত থাকা কারোর ব্যাপারে কিছুই জানা যাবে না। তাই আমি একটা কাজ করছি। তবে আমার মনে হয় আমরা যা করে এসেছি তাতেই কাজটা হয়ে যাবে। যদি না হয়? 2 রাত অতীন্দ্রমোহন বাবুর বাড়িতে আমাদের কাটাতে হবে। তাছাড়া তো আর তেমন কিছু করার নেই। তবে একটা কিছু ঠিক বেরিয়ে আসবে। সেদিন বিকেলেই অতীন্দ্রবাবু টেলিফোন করে জানিয়ে দিলেন তিনি তার এক আত্মীয়র বাড়িতে কয়েকদিনের জন্য চলে যাচ্ছেন। ব্যোমকেশও মনে মনে বেশ চিন্তিত হলো। তবে তার আগে ব্যোমকেশ অতীন্দ্রবাবুর আত্মীয়কে চিঠি লিখে তারা না যাওয়ার কথাটা জানাতে বলেছিল। সেটাও ভদ্রলোক করেছেন। তবে চলে যাওয়ার আগে আমাদের সাথে একবার দেখা করতে এলেন। ব্যোমকেশ বলল, যেগুলো আপনাকে বলেছি সেগুলো শুধু মাথায় রাখলেই হবে। আপনার কোনো চিন্তা নেই। আপনি না থাকাকালীন আপনার বাড়ির দায়িত্ব আমাদের। হা হা আপনাকে ভরসা করতে পারছি বলেই তো আপনার কথায় যাচ্ছি ব্যোমকেশ বাবু। তবে সত্যি বলছি, আমি আপনাকে কোনো কথাই মিথ্যে বলিনি। আর এই সব ব্যাপারে আমি আমি কিছুই জানি না। জানলে আপনাকে তো জানাতাম। ব্যোমকেশ একথার কোনো উত্তরই দিল না। অতীন্দ্রমোহন বাবু একটি ভাড়া গাড়ি করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি চলে যেতেই ব্যোমকেশ বলল, অজিত, তৈরি থেকো, আজ রাত থেকেই শুরু। একটু রাত হতেই আমরা বেরিয়ে পড়লাম। ভাড়ার গাড়ি এখানে পাওয়া যাবে না, তাই আগেই আমরা একটা গাড়ির সঙ্গে কথা বলে রেখেছিলাম। সেই গাড়িতে করে অতীন্দ্রমোহনের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নামলাম। তারপর আস্তে আস্তে সময় সুযোগ বুঝে নিজেদের যতটা সম্ভব রাস্তার পাশে আড়াল করে অতীন্দ্রমোহন বাবুর বাড়ির পেছনের পাঁচিল টপকে ঢুকলাম। সামনের দিকে দরজায় অতীন্দ্রমোহনবাবু তালা দিয়ে গিয়েছেন। অতীন্দ্রমোহনবাবুর পেছনের দিকে একটা দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এই কাজটা ব্যোমকেশই তাকে করতে বলেছিল। তাই সেই দরজা বাইরে থেকে খুলে আমরা ভেতরে ঢুকলাম। তারপর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। ভেতর থেকে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে কেউই আর ঢুকতে পারবে না। আর সামনের দিকের দরজা তো আগে থেকেই বন্ধ রয়েছে। এমনভাবে সমস্তটা করে আমরা দোতলায় অতীন্দ্রবাবুর ঘরের কাছে গিয়ে পৌঁছলাম। তারপর বাগানের দিকের জানালাটা সামান্য খোলা রেখে দিলাম, যাতে বাগানের ভেতর কেউ এলে তাকে দেখা যায়। ঘরের মধ্যে আলো জ্বালালাম না, অন্ধকারই রইল। সমস্ত কিছু ব্যবস্থা এমনভাবে করে নিয়ে আমরা জানালার পাশে 2 জন চেয়ারে বসলাম। তারপর চাপা স্বরে ব্যোমকেশ বলল, দেখো অজিত, হতেই পারে আজ গোটা রাতে কিছুই ঘটল না, কিন্তু আমার মন বলছে আজ, কাল কিংবা পরশু যে কোনো দিনেই রাত্রে কেউ না কেউ আসবে। আর সেটা না হওয়া পর্যন্ত অতীন্দ্রমোহন বাবুকে আমি ফিরে আসার কথাটা বলবো না। তুমি কি নিশ্চিত কেউ না কেউ আসবে এখানে? আসবে, কারণ এই বাড়িতে এমন একটা কিছু আছে যেটা অতি দামি কিছু। আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক, তবুও এখন কিছু বলাটা ঠিক হবে না। ব্যোমকেশ আর কোনো কথা বলল না। আমিও চুপ করে বসে রইলাম।
গোটা রাত চেয়ারে বসে কাটাতে কাটাতেই মাঝে মধ্যেই চোখ জুড়িয়ে ঘুম চলে আসছিল। মাঝে মধ্যে ব্যোমকেশের চাপা স্বরে, মাঝে মধ্যে ব্যোমকেশের গলা শুনে ঘুমটা ভেঙেও যাচ্ছিল। একসময় ব্যোমকেশ বলল, যাও অজিত, অতীন্দ্রমোহন বাবুর বিছানায় শুয়ে নাও। এখনো রাত শেষ হতে ঘন্টা 2 বাকি আছে। ইচ্ছে ছিল না, তবুও বাধ্য হয়ে অতীন্দ্রমোহন বাবুর বিছানায় শুয়ে আমাকে একটু ঘুমিয়েই নিতে হলো। যখন ব্যোমকেশটাকে ঘুমটা ভাঙলো তখন দেখি সকাল হয়ে এসেছে। ব্যোমকেশ বলল, চলো অজিত, বেরোতে হবে, সকাল হয়ে গেছে। আজ রাতে আর কিছুই ঘটল না। তুমি কেসটা নেওয়ার পর থেকে অতীন্দ্রমোহন বাবু নিজেই বলেছেন যে লোকটাকে সে আর দেখেনি। তাহলে লোকটা যদি আর না আসে? ব্যোমকেশ একটা হাই তুলতে তুলতে বলল, আসতেই হবে অজিত, আসতেই হবে। যদি না আসে তাহলে এত টাকার কোকেন যে এই বাড়িতেই থেকে যাবে। কথাটা বলে ব্যোমকেশ তাচ্ছিল্য করে একবার হাসল। এখন চলো বেরিয়ে পড়ি। হঠাৎ করে একটা চিন্তা আমার মাথায় আসতেই আমি বললাম, আচ্ছা, এখন আমরা এখান থেকে চলে যাওয়ার পরে যদি লোকটা আসে, মানে সে তো জানে যে অতীন্দ্রমোহন বাবু বাড়িতে নেই, তাহলে? অজিত, তুমি এটা চিন্তা করেছো বলে আমার কিন্তু ভালো লাগছে। তবে গোটা দিন এই বাড়ির ওপরে পাহারা দেওয়ার জন্য সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা থাকবে। এতটা শোনার পরে আমি নিজেও বুঝতে পেরেছিলাম ব্যোমকেশ আটঘাট সব কিছু বেঁধে এই কেসটায় নেমেছে। আর কোকেনের ব্যাপার যখন, তাহলে পুলিশের সাহায্য খুব সহজেই পাওয়া যাবে। কিন্তু ব্যোমকেশ কোকেন কোথায় দেখলো সেটার তখনও জিজ্ঞাসা করা হয়ে উঠল না। আমরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে আবার দরজাটা বন্ধ করে চলে গেলাম পাঁচিল টপকে। ব্যোমকেশ গোটা দুপুরটা ঘুমিয়ে কাটালো, তারপর আবার রাতের বেলা বেরিয়ে পড়ল। তবে সেদিন আমাকে আর সঙ্গে নিল না। এইভাবে প্রায় 3 দিন কেটে যাওয়ার পরেও তেমন কিছুই ঘটল না। চতুর্থ দিনে আমি একরকম জোর করেই ব্যোমকেশের সাথে গেলাম। আবার আগের মতো জানালায় চেয়ারের সামনে বসে রইলাম। বেশ রাত হয়ে এসেছে। হঠাৎ করেই মনে হলো সামনের দিকের পাঁচিল টপকে কেউ যেন একটা ঢুকছে, আর তার সাথেই দেখতে পেলাম পাঁচিল টপকে যে ঢুকছে তার দুহাত দিয়ে 4 পেয়ে কুকুরের মতো কিছু একটা যেন রয়েছে। সে মাটিতে নেমে সেই কুকুরটাকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় টানতে টানতে বোধহয় নিয়ে আসতে লাগলো আমাদের জানালার দিকে। আমি তাকে দেখতে পেয়ে ব্যোমকেশকে চাপা স্বরে বললাম, ব্যোমকেশ। এখন কোনো কথা নয় অজিত, ও আগে কি করে সেটা দেখা দরকার। ওকে ওর কাজ করতে দাও, তারপর সমস্ত ব্যবস্থা করা আছে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা জানালার ফাঁক দিয়ে নিচের দিকে দেখতে লাগলাম। লোকটা কিন্তু ঘুরতে ঘুরতে বাড়ির ঠিক পেছনের দিকে চলে গেল। আমি ঘর থেকে বেরিয়ে পেছনের দিকে সেই দরজাটার কাছে গিয়ে দাঁড়ালাম। লোকটা পেছনে ঘুরে কি করছে সেটা বুঝতে না পেরে হঠাৎ করে বুঝতে পারলাম পেছনের দিকে ছোট্ট একটি বাগানের মতো জায়গার শেষে একটি ছোট ঘর রয়েছে, যেখানে বাগানের কোদাল, খুরপি এসব রাখা হয়। ব্যোমকেশ ততক্ষণে আস্তে আস্তে ঘরের দরজাটা খুলতে শুরু করে দিয়েছে। ঘরের দরজাটা এমন জায়গায় যে বাগানের পেছনে সেই ছোট্ট ঘরটার পেছন দিক দিয়ে আমাদের যেতে হবে। আমাদের দরজা খুলে অতি সাবধানে পা ফেলে পেছনের দিক দিয়ে ছোট্ট ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বুঝতে পারলাম আমাদের থেকে একটু দূরেই রাখা রয়েছে সেই 4 পেয়েটাকে। সেটা যদি সত্যি কুকুর হয় তাহলে সেটা একবারও ডাকলো না কেন? লোকটা ছোট্ট ঘরের মধ্যে কি যেন একটা করছিল। তারপর সেখান থেকে বেরিয়ে জন্তুটাকে টানতেই ব্যোমকেশ হঠাৎ বাইরে বেরিয়ে রিভলভার তুলে বলল, যেটা হাতে আছে ওটাকে ফেলে দাও। বলেই ব্যোমকেশ অদ্ভুতভাবে একবার হাততালি দিয়ে উঠল। আর হাততালি দেওয়ার সাথে সাথেই একটু পরেই দেখতে পেলাম দুদিকের পাঁচিল দিয়ে 2 জন কনস্টেবল নেমে এলো। তাদের 2 জনের হাতেও উদ্যত রিভলভার। ব্যোমকেশ ততক্ষণে এগিয়ে গিয়েছে অনেকটা। বুদ্ধিটা ভালোই করেছিলেন, তবে একটা ছোট্ট ভুল হয়ে গেল যে আপনার হাতের কাপড়ের কুকুরটা যে ডাকতে পারে না, সেটাই তো সমস্যা হয়ে গেল। কুকুর নিয়ে ঘুরে বেড়ালে কুকুরের ডাকাডাকিতেই সবাই জেগে যাবে। তবে কুকুরটা না নিয়ে এলে অতীন্দ্রমোহন বাবু খুব একটা ভয়ও পাবেন না। ওখানেই একটু গন্ডগোল করে ফেললে। এবার তাকাও দেখি। বলেই ব্যোমকেশ পকেটে রাখা টর্চটা তার মুখের দিকে ফেলতেই আমি দেখতে পেলাম একটা অতি সাধারণ মুখ। মুখে খোঁচা খোঁচা দাড়ি, একটা লম্বা গোঁফ আর মাথায় মাঝারি চুল। চোখে আলো পড়ায় একটা হাত দিয়ে মুখ আড়াল করতে গিয়ে হাত থেকে কতকগুলো প্যাকেটের মতো কি যেন একটা মাটিতে পড়ল। ব্যোমকেশের নির্দেশে একজন কনস্টেবল এগিয়ে গিয়ে সেগুলো তুলে নিল। ব্যোমকেশ বলল,
এই কোকেনগুলো বোধ হয় সরাতে পারোনি, তাই না? অতীন্দ্রমোহন বাবুর সে আত্মীয়র সাথে তোমার সঙ্গত ছিল, দুজনে মিলে ভালোই ব্যবসা করছিলে। তবে অতীন্দ্রমোহন বাবু যে হঠাৎ করে এখানে চলে আসবেন আর তোমাদের ব্যবসাটা হঠাৎ বন্ধ হয়ে যাবে, সেটা তোমরা ভাবতে পারোনি, কি তাই তো? লোকটা কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। একজন কনস্টেবল এগিয়ে গিয়ে তার হাতে হাত করা পড়াতেই সে বলে উঠল, আমি একা কিছুই করিনি, ওই ওই ভবানীবাবুও রয়েছে এর মধ্যে। ওই তো বলেছিল আমাকে এখান থেকে কোকেনগুলো লুকিয়ে রাখতে, তাহলে আর কেউ কিছুই জানতে পারবে না। চিন্তা করো না, তোমায় যখন ধরতে পেরেছি তাহলে ভবানীকেও ধরতে পারবো। তবে তোমায় একা শাস্তি দেব না, তাকেও দেব। এখন ওকে নিয়ে যান, আর ওই কোকেনগুলোও সঙ্গে নিয়ে যান। গোটা বাড়ির চাবি অতীন্দ্রমোহনবাবু ব্যোমকেশকে দিয়ে গিয়েছিলেন। সেই চাবি দিয়ে গেটের তালা খুলে কনস্টেবল দুজন লোকটাকে নিয়ে গেল। পুলিশের গাড়ি বড় রাস্তার মাঝে এক জায়গায় দাঁড়ানো ছিল। আমরা সেই রাতেই বাড়ি ফিরে এলাম পুলিশের গাড়িতে। বাকি রাতটা কোনো রকমে দুজনে ঘুমিয়ে নিলাম। তারপর সকালে ব্যোমকেশ টেলিফোন করলো দাসবাবুকে, আর বোধহয় অতীন্দ্রমোহনবাবুকে। অতীন্দ্রমোহনবাবু তার আত্মীয় বাড়ি থেকে ফিরে এসেছিলেন। গ্রেপ্তার করা হলো অতীন্দ্রমোহনবাবুর সেই আত্মীয়কে। অতীন্দ্রমোহনবাবু ফিরে এলেন শহরে। সেই দুপুরে তিনি আমাদের বাড়িতে এসে চা খেতে খেতে একসময় বললেন, সত্যি ব্যোমকেশ বাবু, ওই কুকুরটাকে আমি সামান্য ভয় পেয়েছিলাম, আর তাই বাইরে বেরিয়ে দেখার সাহসটা আমার হয়নি। ওই একটা ব্যাপারে কিন্তু আমার খটকাটা বেশি লেগেছিল। যদি কুকুর কিংবা অন্য কোনো জন্তু হয় তাহলে সে একবারও ডাকবে না কেন? আর আপনিও কুকুরে ভয় পান, ব্যাপারটা কেমন যেন কাকতালীয়ভাবে মিলে গেল। অথচ আপনি যে কুকুরে ভয় পান সেই কথাটা বাইরের কারো জানার কথা নয়, একমাত্র আপনার ছোটবেলার সাথে পরিচিত কেউ ছাড়া। তখনই আপনার আত্মীয়ের কথাটা মনে পড়ল। এদিকে আপনি যখন বাড়ি ছিলেন না তখন সেই আপনার বাড়িতে থাকত, তার পক্ষে এখানে কিছু একটা ঘটানো সম্ভব। তখনই আমার তাকে সন্দেহ হয়, তাই আমি আপনাকে তার কাছ থেকে চলে যেতে বলি। আমার মনে হচ্ছিল আপনাকে শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছে ওরা, ভয় দেখিয়ে বাড়ি থেকে সরিয়ে কিছু একটা করার জন্য অপেক্ষা করছিল, আর সেই সুযোগটাই আমি দিলাম। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ব্যোমকেশ বাবু। আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি একসময় ভয়ে বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে বাধ্য হতাম কয়েকদিন। তখন তারা কোকেন ঠিক উদ্ধার করে নিয়ে চলে যেত, আমি নিজেও জানতে পারতাম না। যেটা হয় হয়তো আপনার ভালোর জন্যই হয় অতীন্দ্রমোহন বাবু। এখন আপনার বাড়িতে আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অতীন্দ্রমোহনবাবু ব্যোমকেশকে আরও কয়েকবার ধন্যবাদ বলে এবং একথাও কথা বলে বাড়িতে চলে গিয়েছিল। তবে 2-1 দিন পরে তিনি ব্যোমকেশের জন্য বেশ কিছু টাকা ও সেই কাজের জন্য পারিশ্রমিকও পাঠিয়ে দিয়েছিলেন। তাই দেখে ব্যোমকেশ বলেছিল, ভদ্রলোককে যে আমি সন্দেহ করিনি তা কিন্তু নয়, তবে তখন ওই কোনো কিছু লুকিয়ে থাকার ব্যাপারটা আমার মাথায় আসেনি। শেষ পর্যন্ত ভালোই ভালোই কেসটা সমাধান হয়ে গিয়েছিল। তাই আমারও বেশ ভালো লেগেছিল, কারণ প্রায় 3টে দিন আমাদের রাত জাগতে হয়েছিল এই কেসটার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।